হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ সকাল। সকালবেলা ছাদে আসছি, বেশ ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক ভালো আর খুব সুন্দর মিষ্টি একটা বাতাস। তো ছাদ থেকে নেমে আসছি আর আসার পর প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে আমি শেয়ার করব আমি সকালবেলা আমার স্কিন কেয়ারটা কিভাবে করে থাকি সেটাই। ব্রণের সমস্যা আছে আমার, তবে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তেমন কিছুই করি না। আমি রেগুলার যেভাবে থাকি সব সময়ের জন্য সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না, আমি অ্যাকনোভেট সাবানটা ইউজ করি, ওইটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে সানস্ক্রিন নিয়ে নিলাম, সানস্ক্রিনটা লাগাবো। তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আমি মুখটা ধুয়ে সানস্ক্রিনটা লাগাই আর কি। তার 10-15 মিনিট পর রান্নাঘরে যাই। চেষ্টা করি একটু দেরিতে যাওয়ার জন্য, কারণ সানস্ক্রিনটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, সেই জন্য। তো তারপরে আমি ফ্যানের নিচে দাঁড়ায় আছি আমার মুখটা একটু শুকানোর জন্য, কারণ সানস্ক্রিন ইউজ করার পর মুখটা অনেক বেশি অয়েলি হয়ে যায়। এর ভয়ে অনেকে আবার সানস্ক্রিন ইউজও করে না। তো যাই হোক, এরপরে আমি এখানে অলিভ অয়েল হাতে লাগিয়ে নিচ্ছি। আমার এটা অভ্যাস, সকালে দুপুরে রাত্রে অলিভ অয়েল মাসাজ করা হাতে এবং পায়ে। তো এটা আমি সবসময় করি, আজকে স্কিন কেয়ারটা শেয়ার করতেছি বলে এরকমটা না, এটা সবসময় আমি যখনই ড্রেসিং টেবিলের সামনে আসি একটু অলিভ অয়েল নিয়ে ভালো মতো হাতে আর পায়ে ম্যাসাজ করে থাকি। তো এরপরে আমি যে সানস্ক্রিনটা লাগালাম না, আর স্কিনটা অনেক অয়েলি হয়ে যায় এবং একটু কালো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু পাউডার লাগিয়ে নিই। পাউডার লাগিয়ে নিলে আর অয়েলি ভাবটা থাকে না এবং স্কিনটা প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত অনেক ভালো থাকে। অবশ্যই 3 ঘন্টা পর আবার মুখটা ভালো করে ধুয়ে সানস্ক্রিনটা উঠাই ফেলতে হবে। এতে করে স্কিন অনেক ভালো থাকে, বিশেষ করে যাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ তারা সানস্ক্রিন তো মাস্ট ইউজ করবেনই। তো আমি আমার সকালের প্রতিদিন সকালে যে আমার মুখের যত্ন নিয়ে থাকি, হাত পায়ের যত্ন নিয়ে থাকি, সেটা একটু শেয়ার করলাম। তেমন কিছুই লাগে না, শুধু একটু অভ্যাসটা ভালো করতে হয় আর কি। তো সেইটাই, নিজের প্রতি একটু যত্নশীল হলে ভালো থাকা যায়। আর এই তো এরপরে আমি বেডটা গুছিয়ে নিলাম, কারণ শরীরের পাশাপাশি মনটাকেও ভালো রাখতে হবে। আর মন ভালো থাকার জন্য অবশ্যই নিজেকে পরিপাটি রাখা এবং ঘরকে পরিপাটি রাখা, আমার কাছে মনে হয় এটাই বেস্ট সলিউশন। আমি কালকে সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম, তো ব্যাগটা আর ভিতরে রাখা হয় নাই, একটু বৃষ্টি পড়ছিল, এই জন্য শুকাতে রাখছিলাম সারা রাত বাইরে। এখন ওটা শুকিয়ে গেছে, আবার আলমারিতে উঠায় রাখলাম। আর এই বেড সাইডটাতে আজকে একটু নতুন রানার দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এটা ভালো করে এখন মুছে নিচ্ছি। ঘর দুয়ার যদি সাজানো গোছানো থাকে, এর জন্য কিন্তু অনেক দামি দামি জিনিস দিয়ে যে ঘর সাজাতে হবে এরকমটা না, যার যেমন সামর্থ্য তেমন ভাবেই কিন্তু সাজিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু নতুন জিনিস না কিনে পুরাতন যে ওড়না থাকে একটু ডিজাইনার, যেগুলো আমরা ফেলে দিই বা স্কার্ফ, ওগুলা দিয়েও কিন্তু এইভাবে রানারের মতো ব্যবহার করা যায়। তো যাই হোক, আর এই রানারটা ছিল, এটা তো ময়লা হয়নি, জাস্ট ইচ্ছে করতেছিল একটু নতুন কিছু দিয়ে সাজাতে, ওই জন্য ওটা দিলাম। আর এগুলো ভাঁজ করে রেখে দিব। এই কাপড়গুলো তো রাত্রেবেলা ধুয়ে শুকোতে দিয়েছিলাম ফ্যানের নিচে, এখন শুকিয়ে গেছে, ভাঁজ করে সঙ্গে সঙ্গে রেখে দেব। সকালবেলা এরকম ছোট ছোট কাজ দিয়ে দিনটা শুরু করলে দেখা যায় কাজও খুব সুন্দর মতো সময়ের আগে গুছিয়ে নেওয়া যায় এবং নিজেও ভালো থাকা যায় আর কি, সময়টা অনেক বাঁচে। ঘুম থেকে উঠেই আমি ভারী কোনো কাজ করতে পছন্দ করি না, হালকা পাতলা কাজ দিয়েই শুরু করি। তো এই জন্য একটু আগে আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিই, আর তারপরে নাস্তা রেডি করতে যাই আর কি। প্রথমেই গিয়ে রান্নাঘরের কাজ করতে একদমই ভালো লাগে না কিন্তু। আগের কয়েকটা ভিডিওতে তো আমার অনেক প্রশ্ন আসছে, কিছু জিনিস দেখানোর আছে, তো সেগুলো তো অবশ্যই দেখাবো। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। নিশ্চয়ই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লেগে যাবে। অনেকে বলে আমার আলমারিটা একটু বেশি গোছানো থাকে, আসলে এই যে যখনই হাত দিই না, দেখি যেটা এলোমেলো আছে ওইটা আবার টেনে বের করে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি, এই জন্যই গোছানো থাকে। তো এই যে এই ক্যাবিনেটটা নিয়ে প্রশ্ন আসছে, হেনা ইয়াসমিন আইডি থেকে আপু বলছিল এই ক্যাবিনেটটার মাপ জানতে। আসলে এটার মাপ আমি
ঠিক মনে রাখিনি, মানে আমি সেভাবে মাপ দেইনি। এই যে আমার ওভেনটা আছে না, ওভেনের মাপে এরকম 2টা সেলফ করছি। যেহেতু এখানে একটা ওভেন আছে, আমি আর একটা ইলেকট্রিক ওভেন কিনবো, তবে এখনও কিনিনি, কিনবো, সেই জন্য এই তাকটা এক্সট্রা করে নিছি এর উপরে ইলেকট্রিক ওভেনটা রাখার জন্য। আর একটা ওভেনের মাপে এরকম 2টা তাক করে নিছি, আর উপরটাতেও যেন আমি কিছু রাখতে পারি এই জন্য চারো সাইড থেকে বর্ডার করে নিছি, যেন কিছু রাখলে হচ্ছে পড়ে টরে না যায় আর কি। আর নিচে যে হচ্ছে পাল্লাটা আছে সেইটাতেও হচ্ছে আমি 2টা তাক দিছি, যেন ভিতরে অনেক জিনিস আমি রাখতে পারি। আর সংসারের অনেক জিনিস থাকে যেগুলো রাখার জন্য এরকম একটা ক্যাবিনেটের প্রয়োজন। তো আপু আমি এই জন্য মাপটা বলে দিলাম না, তবে লম্বার যে মাপটা সেটা কিন্তু একটা আলমিরার সমান, আর সাইডের যে মাপগুলো সেগুলো তো দেখিয়ে দিলাম কিভাবে বানিয়ে নিছি। আর ওই ক্যাবিনেটটা আমার কাছে হচ্ছে 8,500 টাকা নিয়েছে, 8,500 টাকা দিয়ে আমি ওটা বানিয়েছি। তো আপনি হয়তো আপনার প্রশ্নের উত্তর মানে পেয়ে গেছেন। আপনি যদি বানাতে চান, আপনি আপনার রুমে যেই জায়গায় বসাবেন সেই জায়গার মাপটা দিয়ে বানাতে পারেন, একটু ছোট বড় করে। আমার ওই জায়গাটুকু ছিল, ওই জায়গাটার মাপ দিয়ে ওইভাবে বানিয়ে নিয়েছি। এখানে ওয়াশিং মেশিনে হচ্ছে আমি কাপড় দিয়ে দিলাম, তারপরে এরপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। মানে এই কাজটা তো হতে সময় লাগবে, কাপড়টা ওয়াশ হতে, তো এই জন্য কাপড়টা দিয়ে দিই সকালবেলা উঠেই, কখনো আবার রাত্রিবেলাতেও দিই। আর রুমগুলো তো আগেই গোছগাছ করে নিচ্ছি, আপনারা তো দেখছেন। এখন রুমটা আগে মুছে নেব। আচ্ছা, এর ফাঁকে কিন্তু আমরা নাস্তা রেডি করে নাস্তাও খাইছি, সেটা শেয়ার করিনি। তো এখন আমি রুমটা মুছে নেব। আমার এই যে লাঠিটা দেখতেছেন, এটা কিন্তু এইভাবে পানি চিপতে অনেক শক্তি লাগে। তো আগের যে মপটা ছিল সেটাও অনেক ভালো ছিল, হালকা ছিল, পরিশ্রম কম হতো। এইটা একটু চিপতে কষ্ট লাগে, বাট এটা দিয়েও মোছা কিন্তু ভালো হয়। তো লাঠি ছাড়া তো আমার মানে পক্ষে ঘর মোছা সম্ভব না, তো এগুলোর উপরেই আমি ডিপেন্ডেন্ট। আর এগুলো ছাড়া আর পারবো না কখনো সেইভাবে। অনেকে কেমন করে যেন পা দিয়েও মুছে, ন্যাকড়া দিয়ে, আমি আবার পারি না ওইভাবে। তো এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার মোছা যায়, এবং গা মানে হাত পাও নোংরা হয় না এগুলো দিয়ে ঘর মুছলে। তো এই যে এগুলো মোছা টোছার পর আমি আবার রান্না করব, তখন খারাপ লাগবে না। আর সকাল সকাল উঠে আমি ঘর বারান্দা কেন আগে মুছে নিচ্ছি জানেন? অনেক তেলাপোকা। ঘুম থেকে উঠে দেখি মানে পুরা বাসায় 4-5টা তেলাপোকা মারা মানে মরে পড়ে আছে। আমার অনেক ঘৃণা লাগে, সেই কারণে আমি ভাবলাম এগুলো আগে মুছে টুছে নিব, তারপরে গিয়ে রান্না বান্না করব। তো সেই জন্য আগে মুছে নিচ্ছি, আর পরে গিয়ে রান্না করব। কারণ আমার ভালো লাগে না এগুলো, আমার অনেক খারাপ লাগে। আর হচ্ছে এই সময়টাতে আর কি তেমন কেউ বাসাতেও নাই, সুমাইয়া শুধু আছে। তো হচ্ছে ওর জ্বর আসছে, যার কারণে ও বাসায় আছে, স্কুল যায়নি। এরপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। আমার কিন্তু পুরা বাসাটাই মোছা হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো রান্নাঘরে আসছি, এখন রান্না বসাবো। আর অফ ক্যামেরায় আমি যা যা রান্না করব সব নামিয়ে গুছিয়ে নিয়েছি। আর কিছু অভ্যাস ভালো থাকলে, যেমন সকালবেলা উঠে বেডটা গুছিয়ে নেওয়া, নিজের স্কিনের যে যত্ন নেওয়া, তারপরে নিজে হচ্ছে ভালো মতো খেয়ে দিয়ে বাকি কাজ বাজ করে নিলে তাড়াতাড়ি কাজও হয়ে যায়, নিজের জন্য অনেকটা সময়ও বের হয়। যদিও যাদের 2টা বাচ্চা তারা বা সারাদিনই সময় পায় না, কারণ স্কুল, প্রাইভেট, কোচিং এগুলোতে যাওয়া আসা করতে গেলে সময় একদমই বরকত দেয় না। তবে একটা জিনিস কি, মানে পেরেশানিটা হয় না, সময় মতো সব কাজ ঠিকঠাক মতো প্ল্যান করে করা যায় আর কি। তো এগুলো আমরা আমাদের সংসার আমরাই ভালো বুঝি, তাই না? তো যাই হোক, এখানে রুই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কই মাছ নিচ্ছি, কই মাছটা আমি আর হচ্ছে দোকানের ছেলেরা খাবে, মানে সুমাইয়ার বাবা, সায়েম, সুমাইয়া এরা কই মাছ খায় না, তো এদের জন্য আমি হচ্ছে রুই মাছ রান্না করব। এখানে বেগুন লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নিলাম, বেগুন ভাজা করব। আর হচ্ছে কই মাছটা আলু পটল দিয়ে ঝোল করব। তো তারপরে আমি নুন হলুদ দিয়ে যেহেতু মাছ টাছ মাখছি, হাতটা তো অবশ্যই হলুদ হয়ে গেছে, তো সাথে সাথেই আর কি হচ্ছে এইভাবে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই, তা নাহলে হাতটা কিন্তু দাগ বসে যায়, আষ্টে গন্ধটাও কিন্তু গায়ে লেগে যায়। তো সঙ্গে সঙ্গে 2-3 বার এভাবে যদি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া যায় তাহলে হাতটা হলুদ হয় না। তো আমার তো অভ্যাস একটু পর পর গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত মানে ধুয়ে নেওয়া, তা না হলে হাত জ্বালা করে আর কি। তো যাই হোক, এখানে কড়াইটা ভালো মতো তাতিয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে মাছটা ভাজবো। আর একটা কথা, এই যে আমি কাজ করতেছিলাম, মাছটা ভাজতে দিছি, দেওয়ার পরেই কিন্তু আমার বাসায় গেস্ট চলে আসছিল, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত মেহমান আসছিল।
তো আমি যে ভিডিও করি বা ইউটিউবে যে আমি ভিডিও আপলোড করি, আমি কিন্তু কোনো আত্মীয়স্বজনকে জানাইনি। তারা কেউই তেমন একটা মানে জানে না। আসলে আমি এটা পছন্দ করি না। তো যাই হোক, একটু যেহেতু মফস্বল শহরে থাকি, সবাই কে কিভাবে নিবে সেইজন্য আমি আর জানাই নাই। তো যেহেতু মেহমান চলে আসছিল, তো মাঝখানে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। মানে রান্নার যে ভিডিওটা এটা কমপ্লিট করতে পারি নাই। মেহমানকে সময় দিছি আর ক্যামেরা-ট্যামেরা অফ করে ট্রাইপড সব নুকিয়ে ফেলছিলাম, মানে কেউ যেন দেখতে না পায় সেইজন্য। তারপরে গিয়ে মেহমানকে সময় দিছি। তো এখানে হচ্ছে মাছ আর বেগুন ভাজাগুলো ভালোমতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। আর এই যে বেগুন ভাজা সুমাইয়ার বাবার থাকলে মানে তেমন কোনো ঝামেলা করে না। উনি এতটাই পছন্দ করে বেগুন ভাজা। আমার আবার অত বেশি ভালো লাগে না বেগুন ভাজা খেতে। আমার আবার পটল ভাজা খেতে ভালো লাগে। তো আমি আর আজকে এত কিছু করতেছি না। গরম অনেক বেশি ছিল রান্নাঘরে। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব মানে ২ তরকারির মশলা একসঙ্গে কষিয়ে নেব। এখানে টমেটো পেস্ট করে আমি ডিপ ফ্রিজে রাখি। এইটা করে রাখলে সারা বছর মানে খুব সুন্দর টমেটো খাওয়া যায় আর কি। আর মাছগুলা ভাজা হয়ে গেছে, উঠাচ্ছি। এই যে মাছ ভাজা উঠাচ্ছিলাম, ঠিক এই সময়ে কিন্তু আমার মেহমান এসে মানে গেটে নক করতেছিল। তো আমি চাচ্ছিলাম এইটা একদম কমপ্লিট করে গেটটা খুলি। তো তারপরে হচ্ছে ওটা কমপ্লিট করে গেটটা খুলবো। খুলে দিছিও আর কি। তো মেহমান হচ্ছে বোরকা টোরকা খুলতেছিল রুমে গিয়ে, আর আমি এখানে হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর এরকম মনে হয় আমার অনেক আপুদের সঙ্গেই হয়। কাদের সঙ্গে এরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গুঁড়া মরিচ একটু বেশি দিচ্ছি যেহেতু এটা ২টা তরকারি হবে সেই জন্য। তবে আদা বাটা রসুন বাটা দিতে একদম ভুলে গেছি তাড়াহুড়ায়। ওই যে বললাম না মেহমান আসছে সেই জন্য পরে গিয়ে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিছি। আর এই তো এখন আবার মেহমান হচ্ছে একটু বাথরুমে গেছে, আর এই সুযোগে আমি হচ্ছে একটু ভিডিও করে নিছি। মানে এর মধ্যে মেহমানকে আবার নাস্তা রেডি করে দিছি। নাস্তা করে আমি হচ্ছে রুমে দিয়ে আসছি আর একটুখানি করে নিচ্ছি যেহেতু আমি ব্লগটা রেডি করবো আর আজকে আমার দেওয়ার ডেটও আছে। তো সেই জন্য তো তারপর আর কোনো শ্যুট করতে পারিনি। এখন হচ্ছে রাত্রি ৯টা বাজে। তো সাইমকে আমি ডাক্তার দেখাতে নিয়ে আসছি চেম্বারে। তো এখানে আসার পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা এখানে একদম আটকা পড়ে গেছি। তো মা আর ছেলে দুজনে মিলে একটু ভিডিও করতেছিলাম। আর এরকম ঝুম বৃষ্টি তো আমার অনেক ভালো লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।